পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা, আমি তাকে সব বলেছি তোমার গল্প ছাড়া। আমি না হয় ভালোবেসে ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, সাত দুপুরের নির্জনতা খুন করেছি। এক মানবী কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। তো আজকে আমরা আলোচনা করব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি নাটক নানা রঙের দিন। আমাদের যে জীবন আছে, জীবনে অনেকগুলো রঙের দেখা মিলে, তাই না? আমরা ছোট থেকে বড় হই, একদিন বৃদ্ধ হই এবং মারা যাই। আমরা এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর পৃথিবী কি আমাদের মনে রাখে? আমাদের অবদান, আমাদের কাজ, আমাদের কর্ম, এগুলোকে পৃথিবী কিভাবে মেপে দেখে? একটা চরিত্রের মাধ্যমে বা কয়েকটি চরিত্রের মাধ্যমে অজিতেশ বাবু সুন্দরভাবে আমাদের বলেছে। এখানে আমরা এটাও দেখব যে পুরুষ মানুষের মন খুব অভিমানী হয়, পুরুষও খুব অভিমান করে, পুরুষ অভিমান করে তার প্রিয় তোমাকে ছেড়ে চলে যেতে পারে। পুরুষ যদি অভিমানী হয়ে ওঠে তাহলে পাথরকেও দুটুকরো করে দিতে পারে। পুরুষের অভিমান বড়ই জটিল, পুরুষের অভিমান বড়ই হৃদয় বিদারক। এই গল্প আমরা পড়ব, জানব একজনের জীবন সম্পর্কে, কিভাবে তার জীবন কষ্টের মাধ্যমে, সেলিব্রেশনের মাধ্যমে, আনন্দের মাধ্যমে পার হয়ে গেছে এবং জীবন সায়ন্যে এসে জীবনের শেষ দিনগুলোতে তার মনে হয়েছে ফেলে আসা সেই দিনগুলো, যেমন আমাদেরও এখন মনে হয় শৈশবের দিনগুলো, তাই না? ভূমিকা খুব বড় করছি না, কারণ নাটকটাই খুব বড়। তো আমি আলোচনা শুরু করে দিচ্ছি। প্রত্যেকটি শব্দ আমি এভাবে বুঝিয়ে দেব, তোমার মাথায় গেঁথে থাকবে এবং পরীক্ষার নিরীক্ষে তো আমি অবশ্যই বলবো কোন বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি বলতে বলতে দাগিয়ে দেব এবং সুন্দরভাবে আমরা এটা যত্ন করে বুঝে নেব। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এই নাটকটি মূলত রাশিয়ান লেখক অ্যান্টন চেকভের দ্য সোয়াং সং নামে যে নাটক ছিল তার একটা বলতে পারো অনুদিত একটা রূপ, তাই না? ইনি সেখান থেকে একটু কপি করা বলতে পারো। তার আরেকটা দিক বলছি যে আমাদের যে অজিতেশ বাবু, তিনিও একজন অভিনেতা ছিলেন, হিরো। তিনি নিজে এই নাটকটা অভিনেতা হিসাবে করেছিলেন, অভিনীত করেছিলেন মঞ্চে। তো এই ব্যাপারটা দেখবো। দুটা জিনিস এখানে চরিত্রের কথা বলা হয়েছে। একটা চরিত্রের নাম হলো রজনীকান্ত চট্টোপাধ্যায়, ঠিক আছে, যিনি হিরো। এই নাটক তো তোমরা জানো নাটক কিভাবে হয়। থিয়েটারে নাটক হয়, সেখানে কি করতে হয়, আমাদের নাটক দেখতে যেতে হয়, আমরা নাটক দেখি, আর কেউ পর্দা থেকে ওপারে নাটক শোনায় আর নাটক করে দেখায়, লাইভ হয়, লাইভ শো, ঠিক আছে। তো এই নাটকের যিনি আমাদের নায়ক, তার নাম হলো অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আর এখানে তার নাম দেওয়া হয়েছে আমাদের রজনীকান্ত চট্টোপাধ্যায়। তাহলে এই নাটকের অভিনেতা হলো রজনীকান্ত চট্টোপাধ্যায়, যার বয়স অনেক বেশি, ৬৮ বছর বয়স, মনে রাখতে হবে। ২ নম্বর আরেকজনকে পাবো নাটকে, তার নাম হলো কালীনাথ সেন, তিনি হলেন প্রম্পটার, তার বয়স হলো ৬০ বছর। প্রম্পটার কাকে বলা হয়? দেখবে যখন নাটক শুরু হয়, নাটকের পিছনে একজন লোক থাকে যে স্ক্রিপ্ট নিয়ে দাঁড়িয়ে থাকে। ধরো অভিনেতা তো লাইভ করতে করতে কোনো একটা ডায়লগ বলতে যদি ভুলে যায়, তাহলে সেই প্রম্পটার যিনি আছেন সেই ডায়লগটা মনে করে দেয়, সে ওখান থেকে রুম থেকে বলে দেয়, তার মনে চলে আসে, সে নাটকটা আবার বলে দিতে পারে। বুঝে গেল? ওই জন্য আর প্রম্পটার হচ্ছে এমন একজন লোক যাকে নাটকে কোনোদিন দেখা যায় না, সে কোথায় থাকে? ব্যাকগ্রাউন্ড, পিছনে থাকে সব সময়। তো এইভাবে নাটকটা শুরু হচ্ছে। কিভাবে শুরু হচ্ছে দেখি। পেশাদারি থিয়েটারের একটা মঞ্চ ফাঁকা, পিছনে রয়েছে রাত্রি অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি, মঞ্চের মাঝখানে একটা টুল উল্টানো রয়েছে। এখন রাত্রি, চারিদিকে অন্ধকার, দিলদারের পোশাক পরে প্রবেশ করে রজনীকান্ত চট্টোপাধ্যায়, তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি, হাসছেন তিনি। কালকে অনুষ্ঠান হয়ে গেছে, নাটকের মধ্যে নাটক, এটা একটা খুব সুন্দর লাগবে। কালকে আমাদের নাটক শেষ হয়ে গেছে, কাল নাটক শেষ হয়ে যাওয়ার পর, মানে রাত্রে নাটক শেষ হয়ে যাওয়ার পর লোকগুলো চলে গেছে, আর যেখানে সেখানে নাটকের জিনিসপত্রগুলো উল্টানো আছে, মানে নাটক শেষ, লোকগুলো চলে গেছে, জিনিসপত্রগুলো উল্টানো আছে, একটা টুলও কি করা আছে? উল্টানো আছে। সেই সময় অনেক রাত হয়ে গেছে, সেই রাত্রে দিলদারের পোশাক পরে, দিলদারের পোশাক মানে সে কার চরিত্রে অভিনয় করছে? দিলদারের। কার চরিত্রে অভিনয়? দিলদার, তাই না? নাট্যকার তো শাহরুখ খান পাঠান চরিত্রে অভিনয় করলো, তাহলে ওখানে শাহরুখ খানের নাম শাহরুখ খান থাকবে না, ওরা পাঠান থাকবে, ঠিক আছে। এই জিনিসটা এখানে ও দিলদারের পোশাকে কি করছে? অভিনয় করছে। দিলদারের পোশাক পরে আছে একজন, তার নাম হলো রজনীকান্ত। কি নাম বাবু? রজনী। তার হাতে একটা কি জ্বলন্ত মোমবাতি, আর তিনি হাসতেছেন। হাসতে হাসতে রজনী কি বলছেন?
এখানে আরেকটা জিনিস দেখবো, নিজের সঙ্গে কথা বলা। আমরা যখন কোনো কাজ করে দিই আর বলি উফ কেন করলাম, কেন এটা না করতে পারতাম, বা এরকম বলি না, নিজের সঙ্গে অনেক সময় কথা বলি না। যখন কেউ শোনার থাকে না তখন আমরা নিজের সাথে কথা বলি। এখানে রজনী নিজের সাথে কথা বলবে। কেমন কথা বলবে দেখো। আচ্ছা, ব্যাপারটা কি বলতো, কি গেরো, ঘুমুলুম তো ঘুমুলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্র পাত্রী ভো ভো, হার হার, আমি দিলদার এতক্ষণ পরে পরে গ্রিন রুমে নাক ডাকছিলাম। নিজেকে বলছে আরে ব্যাপারটা কি বুঝতে পারছি না। গ্রিন রুম, গ্রিন রুম কি যেখানে অভিনেতাগুলো ঘুমায় সেটাকে বলা হয় গ্রিন রুম। গ্রিন রুমে কি অভিনেতা যেখানে ঘুমায় সবাই গিয়ে ঘুমোচ্ছে, কিন্তু নাটকও শেষ হয়ে গেছে। আর শাহজাহান জাহানারা সবাই, নাটকে যারা চরিত্র ছিল সব চরিত্রগুলো ঘুমাই গেছে, ঘুমাচ্ছে নিজের মতো করে। কিন্তু আর আমাদের যে দিলদার মানে রজনীকান্ত, রজনীকান্ত এখন কোথায় আছে, সেই কাল শেষ হয়ে যাওয়া নাটকের মঞ্চে এখন তিনি রয়ে গেছেন। তাই তিনি বলছেন ধুর, 12টা বেজে গেছে আমার, 12:05। রাত কত হলো কে জানে, এত টানলে কি আর কাণ্ড জ্ঞান থাকে। চেয়ারে পড়েছি আর ঘুম, বাবা বুদ্ধা আচ্ছা হি কিয়া, क्या होगा तुमसे, कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। হ্যাঁ রামব্রেজ, হো রামব্রেজ, আরে কোথায় গেল লোকটা, বুঝে গেল যে এখানে বলছে যে রাত 12:05 হয়ে গেছে, আমার জীবনের 12টা বেজে গেছে, রাতেরও 12টা বেজে গেছে। এত টানলে কি আর হয়, সে খুব মদ গিলেছে, রজনী বাবু খুব মদ গিলেছে। মদ গিলার পর তিনি নিজেকে বলছে এত মদ গিললে কি কাণ্ড জ্ঞান থাকে, হ্যাঁ বুদ্ধা হয়ে গেছো তুমি, বুড়ো হয়ে গেছো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একটা লোককে সে ডাকছে এখন, রামব্রেজ তুমি কোথায় গেছো, বলছে রামব্রেজ কথাই ধেনো টেনে পড়ে বেটা এ রামব্রেজ। বলছে রামব্রেজও মনে হয় ধেনো, ধেনো মদ হলো দেশি মদ, কম দামের মদ, সেই দেশি মদ খেয়ে কেউ হয়তো পড়ে আছে, রামব্রেজও হয়তো পড়ে আছে। হতাশ হয়ে পড়েন, টুলটা সোজা করে তার উপরে বসান, মোমবাতিটাকে মাটিতে রাখেন। রামব্রিজকে ডাকছে, রামব্রিজ শুনে না, ওই জন্য একটু হতাশা হয়ে গেল আমাদের রজনী বাবু। সে টুলটা যে উল্টা করা ছিল টুলটা, ঠিক আছে, সেই উল্টা টুলটাতে কি করলো, সোজা করে বসলেন, ঠিক আছে, মোমবাতি এখনো মাটিতে রেখে দিলেন। চারদিকে নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার, কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার, মদ গিলে গ্রিন রুমে পড়েছিলাম, রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, তার দরুন আজ সন্ধ্যাবেলা নগদ 3টে টাকা বকশিসও দিল মুখে। আর তার ফল কি হলো না, সে টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কথাই পড়ে আছেন, নিঘাত ম্যান গেটে তালা পড়ে আছে। আচ্ছা পাগলের পাল্লাই পড়া গেছে, যা হোক। এটা রজনী বলছে যে কাল একই ব্যাপার, চারিদিকে কিছু দেখা যায় না। কাল রাত্রেও কি করেছিল রজনী বাবু, মদ খেয়ে পড়েছিল, লাস্টে রামব্রিজ তাকে তুলে নিয়ে গেছিল, রামব্রিজ নামে লোকটা তাকে তুলে নিয়ে গেছিল, সে মদ খেয়ে যেহেতু রজনী বাবু পড়েছিল। আর এই জন্য আবার রজনী বাবু কি করেছিল বলতো, তাকে 3টে টাকা বকশিস দিয়েছিল, যে যাক আমি রাত্রে পড়েছিলাম, তুই আমাকে বিছানায় নিয়ে গেছিল, 3 টাকা নে। এবার কি করবে এই রামব্রিজ, কি করেছে ওই বেটা, 3 টাকায় বকশিস নিয়ে ও আবার দেশি মদ কিনে আনে, ঠিক আছে, ও খেয়েছে, আবার রজনীকেও খেয়ে দিয়ে আজ আরো অবস্থা টাইট করে দিয়েছে। গেটিং মাই পয়েন্ট, বুঝা যাচ্ছে? ওই জন্য বলছে পাগলের পাল্লাই পড়েছি, তাই না, যাকে আমি বকশিস দিলাম সে আবার আমার টাকাটাকে এভাবে নষ্ট করলো। উফ, আজ রাতে কতটা গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বে বললে ছাড়েন নাই। আরে বাবা দিলুম, তোকে বকশিসই দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকে 1.5 বোতল খাইয়ে দিলেন। মাতালের এর একটা বিপদ, প্রত্যেকদিন বলে ছেড়ে দিব, কাল থেকে মদ খাবো না, কিন্তু মদ খাওয়াটা আর ছাড়া হয় না, এই হচ্ছে বিপদ। 3টে টাকা তোকে তো বকশিস দিলাম, নিজেকে কেউ নাই কিন্তু বকশিস দিলাম ভাই, বকশিস দিলাম তো তুই কাজে লাগা না। ও আবার মদ খাইছে, মদ খেয়ে আবার আমাকেও 1.5 বোতল মদ খাইয়ে দিয়েছে, বাংলা মদ, ঠিক আছে, শেষ। একেবারে রামধনু, মানে বাংলা মদের কথা বলছে। উফ, বুকের ভেতরটা থরথর করে কাঁপছে, যে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম, ইন্টারভেল, সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। উফ, জিভটা টানছে, কি রে বাবা একটু থামেন, ঠিক আছে, বুকের ভেতরটা ও থরথর করে কাঁপছে। নিজেকে মনে হয়েছে সে একটা অডিটোরিয়ামে আছে, অডিটোরিয়াম মানে একটা হল রুমে আছে, তার আশেপাশে মনে হয় কেউ নেই, সে নিঝুম, নিজেকে তার মনে হয় একা একা কি ফিল হচ্ছে, তার জিভটা তার টানছে, জীব জীব বলতে তার যে গলাটা আছে, গলাটা মনে হয় একটু কেউ টানছে, ওই জন্য একটু কি করলেন তিনি, থেমে গেলেন, ওই জন্য বলছে একটু থামেন। এখনো রজনী কিন্তু কথা বলা শেষ করেননি, এখনো বলছে অকারণে বাবা কেউ যদি বলে রশনি বাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? উফ, রোজ দিন যায়, সন্ধে হয় আর মদ খায়, ও ভগবান, সে দ্বারাটা গেল, বুকটা কি ভীষণ কাঁপছে, মনে হচ্ছে যেন রশনি বাবু ভাই শরীরটার দিকে একটু 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 নজর দিন। কিছু কারণ দেখতে পাচ্ছি না, আমার জীবনে কিছু দেখতে পাচ্ছি না, অনেক বয়স হয়ে গেল, সকাল হয়
মদ খাই, সন্দেহ হয়, ঘুমাই, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আরে কোনো জবাব আছে? কাকে কি জবাব দিব? জবাব নাই। ভগবান, উফ, মেরুদণ্ডটা আমার নেয়, শেষ হয়ে গেল মদ খেয়ে খেয়ে, বুকটা আমার কাঁপছে। রজনী বাবু ভাই, শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়, কত বুড়ো হয়েছেন ভাবুন দিকিনি, একটু শরীরটার দিকে নজর দিন। আপনার অনেক বয়স হয়েছে, একটু ভাবেন। নিজেকে বলছে রজনী বাবু। হ্যাঁ, বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু, 68টা বছর কি নেহাত কম বয়স? 68টা বছর বয়স হয়েছে, এটা কি কম বয়স? অনেক অনেক বয়স হয়েছে রজনী বাবুর। ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেলি হাফ সিসি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিন্তু যা গেল সে কি আর ফিরবে? এখনো 68টা বয়স বয়স হয়ে গেছে, তবু এখনো ছকরাদের মতো সাজে। অভিনয় করতে গেলে মেকআপ করতে হয় না, চুল কালো করে কুলুপ লাগিয়ে কালো করে দেয়, ওই জন্য ভালো লাগে, দেখতেও সেই লাগে। কিন্তু আর কি চলবে, বয়স হয়ে গেলে একদিন লোক বুঝে যাবে, একদিন পৃথিবী আমার ধ্বংস চলে আসবে। বলছে এরকম ইয়ার্কি টিয়ার্কি মারি, আর হয়তো বেশি দিন এই ইয়ার্কি টিয়ার্কি মারা চলবে না। মেকআপ টেকআপ করে কিছুদিন থাকি, মনে হয় আর যতই মেকআপ করি পরে আর মেকআপের লোকগুলো বুঝে যাবে। 68টা বছর, দারুণ লাইন, এখান থেকে পরীক্ষায় আসার চান্স। 68টা বছর এক পা করে এগিয়ে চলছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা। এখানে এই গল্প শেষ। আমার জীবনে ভোর নেই, আমার এখন শিশুকাল শেষ হয়ে গেছে, শৈশবকাল শেষ হয়েছে, বাল্যকাল শেষ হয়েছে, আমার যে যুবক কাল ছিল সেটা সব শেষ হয়ে গেছে। এখন শুধু রাত্রির হওয়া বাকি, রাত্রি বলতে এখানে মৃত্যু হওয়া বাকি। এখানে গল্প তামামা, এখানে গল্প শেষ। এরপর রজনী বাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন। মানে এরপর একদিন কেউ, তাই না, মৃত্যুর দূত এসে তার মৃত্যুটাকে টেনে নিয়ে যাবে। কিন্তু কার্টেন উঠবেই, শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, উপরের দুতুন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে। তারপর কিছুদিন পর কার্টেন উঠবে, আমাকে নিয়ে চ্যাংদলাই করে কেউ নিয়ে, মানে আমাকে নিয়ে যাবে, শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর সেদিন বেজে যাবে আমার জীবনের অন্তিম ঘন্টা, আমি পৃথিবীর বিদায় নেব, আমি পৃথিবী ছেড়ে চলে যাব। জানেন রজনী বাবু, এই 45টা বছর থিয়েটার জীবনে এই প্রথম মাঝরাতে একা, একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি, জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সব মাতালদের কারবার। নিজেকে বলছে যে 45টা বছর ধরে আমি থিয়েটার করছি, 45টা বছর ধরে আমি অভিনেতা করছি, আজ আজ আমার মনে হয়েছে আজ আমি একা, একেবারে স্টেজে আমি একা আছি, জীবনে প্রথম। কেন জানেন? কেন একা আছি জানেন? কারণ মাতালদের এরকমই অবস্থা হয়। হ্যাঁ, তুই মদ খাবি তো এরকম হবি, তুই মাতাল, তুই ওই জন্য এরকম। রজনী বাবু বলেন, ফুটলাইটের কাছে যান, মানে সামনে লাইট থাকে না, যখন অভিনয় করে সামনে যে লাইট দেওয়া থাকে সেই লাইটের কাছে যান, সামনে কিছু দেখা যায় না, ওই দূরে তো ব্যালকনি না, নিজেকে বলছে কিছু দেখতে পাচ্ছে না, দোতলা বা তিনতলায় ব্যালকনি থাকে, জানিস না? রজনী বাবু বলছে ওটা তো মনে হচ্ছে ব্যালকনি, ওটা কি দেখতে পাচ্ছি এখন, ও তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো, কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। উফ কি শীত, সব আছে, শুধু মানুষ নেই, সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে। ও মরে গেছে নাকি, শিরদাঁড়ার ভিতর দিয়ে কিরকম যেন শিরশির করছে। সে বলছে যে আমি সব দেখতে পাচ্ছি, বেলকনি, ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, যতগুলো নাটক করার জন্য লাগে সব আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার জীবনে কেউ নাই। আসলে আমরা ঘর তৈরি করি কেন? আমরা কেন পরিবার ভালোবাসি? কারণ পরিবারে বাবা মা, ভাই বোন, প্রিয়তমা থাকে, কিন্তু আমাদের রজনীর কেউ নাই। ওই জন্য রজনী বলছি, আমার নিজেকে আজকে একা মনে হচ্ছে, মনে হয় শিরদাঁড়াটা, আমার মেরুদণ্ডটা খা খা করছে। রামব্রিজ, রামব্রিজ কাহা গেয়া রে? উফ, এই মাঝরাতে একা একা কিসের মৃত্যু, শ্মশান, আবল তাবল ভাবছি। হবে না কেন, কম গিলেছি আজকে, আবার মদ। বলছে আরে রামব্রিজকে ডাকছে, এখনো রামব্রিজ আসছে না, এই কোথায় গেল লোকটা? হবে তো এরকম যা তা আবল তাবল, শ্মশান, মৃত্যু, এগুলো কি ভাবছি আমি? ভাববোই তো, এত মদ খেলে তো ভাববো না? এত গিলেছি আজ, আজ অনেক খাওয়া হয়ে গেছে, আমার মদটা একটু বেশি হয়ে গেছে। মদটা ছেড়ে দিন রজনী বাবু, মদটা ছেড়ে দিন, বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদে খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের 68টা বছর, তারা সময় মতো মা ভোজক করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধে বেড়াতে যান,
সন্ধ্যাবেলায় কীর্তন ট্যাত্তন শুনেন, ভগবানের নাম করেন। আর আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? ছেড়ে দেন মঠটা। রজনী নিজেকে বলছে, রজনী টু রজনী, রজনী বলছে মঠটা ছেড়ে দেন রজনীবাবু। দেখুন আপনার মতো যারা ৬৮টা বয়স হয়েছে তারা সন্ধ্যা হলেই কীর্তন গায়, ভগবানের নাম জপ করে, আর আপনি আপনি এখনো মদ গিলছেন। মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন বলুন তো? অনেক রাত হয়ে গেছে, দিলদারের চরিত্রে অভিনয় করতে করতে যেই আবোল তাবোল বলতেছেন কেন আপনি? রজনী নিজেকে জিজ্ঞেস করছে। আপনার তো ভগবানের নাম নেওয়া উচিত, কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে কেমন লাগছে। যান যান, মেকআপ টেকআপ তুলে চুল টুল আঁচড়ে ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান থেকে নি। কি যে পাগলামি করেন সারা রাত ধরে, এসব ভাবলে হঠাৎ হার্ট ফেল হয়ে যাবেন। যান যান যান, মেকআপ টেকআপ গুলো সব সেরে দিয়ে বাড়ি যান, বাড়ি যান। রজনী নিজেকে বলছে এসব যদি ভাবেন না আবল তাবল শ্মশান মৃত্যু, তাহলে নিজে হার্ট ফেল হয়ে আজই আপনি মরে যাবেন। উইংস দিয়ে বেরিয়ে যেতে চান, যে এগিয়েছেন অমনি দেখা হলো পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালনাথ সেন ঢোকেন। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, তাই না? উইংস দিয়ে চলে যাচ্ছে, এখন বাড়ি চলে যাবে বললো না নিজেকে। হঠাৎ রাস্তায় একটা লোকের দেখা, লোকটা একটু ময়লা জামা কাপড় পরেছে, লোকটা চেহারা না ময়লা জামা কাপড় পরানো একটা লোক, তার নাম কালীনাথ, যেটাকে আমরা প্রম্পটার জানি, জানি না, আগে লেখা আছে প্রম্পটার কালীনাথ। রজনীবাবু ভয় পেয়ে গেছে এত রাতে। কে? কি চাই তোমার? কি চাই? কে? কে তুমি? কালীনাথ বলছে। ওখানে কালীনাথ ছিল। কে ছিল? আমি। রজনীবাবু একটু ভয় পেয়ে, কে কে নাম বলো। আমি চাটুর্য মশাই, আমি কালীনাথ, আপনাদের আপনাদের প্রম্পটার কালীনাথ। বলছে আমি কালীনাথ বলছি, আপনাদের যে প্রম্পটার আছে না সেই কালীনাথ। রজনীকান্ত অসহায় টুলের উপর বসেন। রজনীকান্ত যে টুলটা ছিলেন সেই টুলের উপর কি করলেন? বসেন। আমি একটু বসি, ঠিক আছে? এইভাবে বসলেন, ঠিক আছে? আমি বসে দেখালাম। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে সারা শরীর, হঠাৎ জোরে জোরে নিঃশ্বাস, ঠিক আছে? রজনী একে, ও তুমি 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 কালীনাথ, তুমি 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 এত রাত্রে কি করছিলে এখানে? কালীনাথ বলছে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই, কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিথ্যে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, এই কথাটা মালিকের কাছে তুলবেন না চাটুর্য মশাই। আমার শোয়ার জায়গা নাই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। আসলে কালীনাথের জায়গা কিন্তু ওখানে নাই, গ্রিন রুমে। বুঝা গেল ব্যাপারটা? যে আমি না এখানে লুকিয়ে লুকিয়ে ঘুমাই, তার অর্থনৈতিকভাবে তার অবস্থা ভালো না, তাদের ঘর শোবার মতো ঘর নাই কালীনাথেরও। তো বলছে আমি লুকিয়ে লুকিয়ে প্রতিদিন ঘুমাই, থিয়েটারে যিনি মালিক তাকে দয়া করে কাইন্ডলি বলেন না, নাহলে আমাকে আবার এখান থেকে বের করে দিবে, আমার তো অন্য সংস্থান নাই, ঠিক আছে? আমি প্রত্যেকদিন ঘুমাই। আপনি বামুন মানুষ, রজনীবাবু ছিল বামুন মানুষ, মানে ব্রাহ্মণ বংশীয় উচ্চ বংশের আপনি মানুষ, আপনার কাছে মিথ্যে কথা বলবো না, আপনি মালিকের কানে এই কথাটা তুলবেন না। রজনী বলছে ও তুমি কালীনাথ, তাহাই বলো, বলো কালীনাথ তুমি কি হয়েছে জানো? আজকে শোতে আমি 60টা ক্যালাপ পেয়েছি, 60টা। দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি, এ না হলো অ্যাক্টিং। কে যে একবার বলছে দেখনি, দেখছো রজনী চাটুর্য ইজ রজনী চাটুর্য, মরা হাতি সোয়া লাখ। দেখেছো আজকে কিছু বুঝতে পেরেছো? আজকে যে থিয়েটার করেছিলাম না সন্ধ্যাবেলায়, 60টা ক্যালাপ পেয়েছি, 60টা হাততালি পেয়েছি। আর একজন তো বলেছে কি যে রজনী বাবু ইজ রজনী বাবু। মানে কি ভাবছো, রজনীবাবুর বয়স হয়েছে তাতে কি? সেই যুবককালে রজনীবাবু যে অ্যাক্টিং করতে পারতো এখনো সেই অ্যাক্টিং করতে পারি। মরা হাতি সোয়া লাখ, যেমন হাতি মরে গেলেও সোয়া লাখ দাম, হাতি জীবিত থাকলে তো তার দাম আছেই, তাই না? হাতির দাঁতের দাম থাকে। ওই জন্য বলছে আমি আমি মরে গেলেও আমার যত দাম, আমি জীবিত থাকলেও অত দাম। দেখো কত লোক এখনো তারিফ করে, কে বলছে আমার তারিফ করি না? এটা রজনী নিজেকে জাহির করছে। তাহলেই বুঝলে কালীনাথ পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে, বুঝতে পারছো? পাবলিক লোকেরা আমাকে কত ভালোবাসে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, জানো? আসলে পাবলিক মানুষরা ততক্ষণ ভালোবাসবে যখনই আমি স্টেজে থাকবো। স্টেজে যখনই আমি পারফরমেন্স করব ততক্ষণে ভালোবাসবে, তারপর আর কেউ ভালোবাসা দেখায় না। তারপর যে যার ঘরে যায়, তখন কে কার, কে এই বুড়ো মাতালটার খোঁজ করে বলো উঠুন রজনী বাবু চলুন বাড়ি যাবেন, কেউ বলে না। দেখো পাবলিক চলে আসে থিয়েটার সিনেমা দেখে, থিয়েটার সিনেমা দেখে হাততালি দেয়, হাতের দারুণ হয়েছে, আউটস্ট্যান্ডিং, এক্সেলেন্ট, ট্রিমেন্ডাস বলে চলে যায়, নিজের বউ বাচ্চা নিয়ে তারা ঘুমিয়ে যায় বাড়িতে। কিন্তু আমরা এভাবে পড়ে থাকি। কেউ আমাকে বলে দেখছো কালীনাথ, কালীনাথ আমাকে কেউ বলে যে রজনী বাবু চলুন বাড়ি চলুন, কেউ 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 বলে না কালীনাথ, আমাকে 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 কেউ বলে না। এটা কে বলছে? রজনী। বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেবো। কালীনাথ আবার বলছে চলুন বাড়ি, আমি বাড়ি পৌঁছে দেবো। কেন বাড়ি, কেন, কোথায়? কালীনাথ কেন, কেন বাড়ি কেন, আমি কোথায় কোথায় আমার বাড়ি কালীনাথ?
আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? কালীনাথ বলছে, মনে নাই আপনার বাড়ি কোথায়? তা পড়েছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে একটু ভালো লাগে না আমার বাড়িতে। পড়ছে, মনে পড়ছে, কিন্তু বাড়িতে আমার একটুও ভালো লাগে না। জানো কালীনাথ, পৃথিবীতে আমি একা, আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার? মরবার সময় মুখে দু ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো, যখন এসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভিতরটা হিম হয়ে আসে আমার। তখনই কেউ দুটো ভালো কথা বলে, কেউ এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে বিছানায় শুয়ে দেয় না। আমি কার, সে চাই আমাকে। তো বলছে আমার এই বাড়িতে আমার ভাল লাগে না, পৃথিবীতে আমি একা। জানো, পৃথিবীতে আমি একা, আমার কেউ নেই, বউ বাচ্চা সাথী সঙ্গী আমার কেউ নাই। ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, গরমে একা। বাতাসে যেমন কোনো সঙ্গী সাথী কেউ নেই, তেমনি রজনী বাবুর কেউ নেই। জানো, সে তার সেই গৌরবের মতো তার কথা মনে পড়ছে যে আমি যখন মরে যাব আমার মুখে দুপুরো যে জল দিবে, সেই জল দেওয়ার মতো আমার কোনো লোক নেই। এটা যখন ভাবে রজনী, তখন তার বুকটা ঠান্ডা হয়ে আসে, হিম হয়ে আসে, তাই না? আসলে পাবলিক তো তাকে ভালোবাসে, কিন্তু স্টেজ অবধি। তাই বলছে যে বিছানায় শুয়ে দেয়, কেউ আমাকে গিয়ে বিছানায় শুয়ে দেয় না, বলে না আমার খবর কেউ নেয় না, আমাকে কেউ চায় না। এজন্য রজনী এই কথাগুলো বলছে। কালীনাথের চোখে জল চলে আসছে। কালীনাথ বলছে, পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্যমশাই, কিন্তু লোকেরা তো আপনাকে ভালোবাসে। পাবলিক, এ মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে দেখে টেনে ঘুম লাগাচ্ছে। আর তুমি কি ভাবছো পাবলিক আমাকে ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল, আমাকে আর কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ না, কিচ্ছু নেই। পাবলিক মানুষ ভালোবাসে। দেখো দেখো দেখো, থিয়েটার করে মানুষ গিয়ে সেই বউ বাচ্চা ছেলে মেয়ে সঙ্গী সাথে নিয়ে মানুষ ঘুমিয়ে গেছে। আর আমাকে কেউ স্বপ্নে দেখছে নাকি যে ঘুমের মধ্যে? পাবলিকের কথা কোনোদিন কেয়ার করো না, তাই না? যে পাবলিক কখনো আমাকে ভালোবাসেনি। যদি ভালোবাসে তাহলে সেগুলো মিথ্যে ভালোবাসা, প্রলোভনের ভালোবাসা, খাতিরের ভালোবাসা। যতটুকু সময় থাকবে ততটুকু ভালোবাসে। পাবলিকের কথা বলছে কালীনাথ। পাবলিককে আমি চিনি, কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্যমশাই। বাবু চাটুর্যমশাই মানে রজনীকান্তকে বলছে, তা আপনি দুঃখ পাচ্ছেন কেন? সব ঠিক হয়ে যাবে একদিন, অদৃষ্টের নিয়ম অনুযায়ী সব ঠিক হয়ে যাবে। আপনি কেন দুঃখ পাচ্ছেন? আপনার তো দুঃখ পাওয়ার কথা নেই, দুঃখ পায়েন না আপনি। কেন? আমিও তো মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? কেন কালীনাথ? আমার হৃদয় নেই, আমার মন নেই, আমার ইমোশন, আমার আবেগ নেই? শুধু মানুষেরা দুঃখ পাবে, আমি একজন অভিনেতা বলে আমি দুঃখ পাবো না? কেমন কথা বলছো কালীনাথ? আমার শিরায়, আমার ধমনীতে কি জল আছে? আমার ধমনীতেও, আমার শিরায় রক্ত আছে, যেরকম একটা সাধারণ মানুষের শিরায় রক্ত থাকে। ওই জন্য আমিও দুঃখ পাই। জানো আমি কে? সদ্বংশের পবিত্র রক্ত আছে আমার। আমারও তো রক্ত মানে ব্লাড রিলেশনের কথা বলছে। আমারও তো বাবা ছিল, আমারও তো বাবার বাবা ছিল, তাদের তো বংশ ছিল, তো আমার কেন বংশ থাকবে না কালীনাথ? আমি কি মানুষ নই? বিশ্বাস করো কালীনাথ, এবার এখানে থেকে মনে রাখবি। এখন রজনী বলবে তার পারিবারিক পরিচয় সম্পর্কে। বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশে, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলাম। এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারায় না ছিল আমার, ছকরা বয়স তো, তখন চেহারায় জেল্লা ছিল, কাউকে তো আঁকা করতুম না। শরীরে শক্ত ছিল, মনে সাহস ছিল, আজকের 4 ডবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। আর একবার করে জীবন শুরু হয়ে গেল নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? কালীনাথ, আমি উঁচু বংশের, তুমি আমাকে ভেবো না আমি থিয়েটার করি ওই জন্য আমি পুরো গরিব না। আমি উঁচু বংশের, সম্মানীয় বংশের একজন মানুষ আমি। আর জানো,
আমি না যখন ছোকরা বয়স ছিল তখন আমি পুলিশের চাকরি পেয়েছিলাম, কি চেহারাই না আমার ছিল, আমার চেহারা খুব সুন্দর, আর ডাবল ডাবল মানে ব্যায়াম করতাম, জিম করতাম, এরকম একটা চেহারা, মানে সিক্স প্যাক টাইপ চেহারা ছিল আমার, মানে সবাই ফিদা ছিল আমার প্রতি, তাই না? আজকের 4 ডাবল আমি কাজ করতে পারতাম, তাই না? আর দেখো ভাবো, চাকরিটা করতে করতে না একদিন ছেড়ে দিলাম চাকরিটা, আর আমি আমি চলে আসলাম নাটক নিয়ে। আমি এখন নাটককে ভালোবাসি, তো আমি এখন তাই আমি চাকরিটা চেয়ে এই লাইনে চলে আসলাম। এই লাইন বলতে মনে রাখবে, নাটকের লাইনে। কিসের লাইনে চলে আসলাম? অভিনেতার লাইফে চলে আসলাম। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? সেই দিনগুলোর কথা কি তুমি মনে করতে পারছো? তোমার মনে আছে? আমরা তো একসাথে কত নাটক করেছি। তখন কি নাম ডাকি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি, তারপর সেসব দিন যেন কবে কেমন করে ফিরিয়ে গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। ঠিক আছে, সেসব দিনের কথা। তখন যখন আমার ডাবল ডাবল কাজ করতে পারতাম, আমার শরীর ছিল, তখন কত সম্মান, কত খাতির, কত প্রতিপত্তি সবাই আমাকে করতো, আমার সেই ভালো লাগতো। তখন মানে অনেকদিন আগের কথা স্মরণ করছে, আর শৈশবের কথা যদি স্মরণ করে তাহলে যে কাউকে কি লাগবে, ভালো লাগবে। কিন্তু একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে, অর্থাৎ এখন আমি কি হয়ে গেছি, দিনের পর দিন আমি শেষ হয়ে গেছি। দাঁড়িয়ে কালীনাথের গায়ে ভর দিয়ে, এবার কালীনাথ তো সামনে ছিল, তো কালীনাথের গায়ে কি দিল, ও ভর দিল এভাবে। জানো, আগে আমি বুঝতে পারিনি, হঠাৎ এই মাঝ রাত্রে আমি যখন এই স্টেজের উপরে এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, এই একটু আগে সামনে ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানেক আমার চোখের সামনে মেলে ধরেছে। কালীনাথ, আগে আমার জীবনে কখনো এমনটা মনে হয়নি, আজ যেটা মনে হয়েছে। আজ যখন ব্ল্যাক ওয়াল, এই কালো দেওয়ালের গুলোর সামনে আমি দাঁড়িয়ে আছি, আজ আমার জীবনের সব কথাগুলো মনে পড়ছে। কি কি কথা মনে পড়ছে আমরা দেখব। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কালীনাথ, কি জীবন! এই যে নাটক করছি আমি 45টা বছর, সেই 45টা বছরের কথা আমার মনে পড়ছে। আমরা যখন যে কাজগুলো করি, সেই কাজগুলো ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়লে কত কষ্ট পাই। সেই 45টা বছরের কথা আমার মনে পড়ছে। আমার এখন সেই 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার কথা মনে পড়লে এখনো চোখে জল আসে। তাদের কথা মনে পড়ে যারা অনেকদিন আগে ছেড়ে মানে এখানে পড়তো, আজকে তারা বিভিন্ন জায়গায় কাজ করে। ঠিক একইভাবে ধরো আমারই চরিত্র বা সবারই চরিত্র রজনী বলবে, এখন সেই 45টা বছরের কথা এখন আমার মনে পড়ছে। কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম। কালীনাথ, যেমন যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, ঠিক তেমন স্পষ্ট আমি আমি একে একে সব পার হয়ে যেতে দেখলাম। আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী, হ্যাঁ একটা মেয়ে। জানো কালীনাথ, একটা 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 মেয়ে। আজ আমি সব দেখতে পাচ্ছি। যেমন তোমার মুখ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ঠিক তেমনি আমি আমার যৌবন, অর্থাৎ যখন আমি 4 ডাবল কাজ করতে পারতাম, আমার আদর্শ মানে বিশ্বাস কর, যে জিনিসটাকে সে বিশ্বাস করতো সেই জিনিসটা, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী, সব কথা মনে পড়ছে। হ্যাঁ কালীনাথ, একটা মেয়ে। জানো কালীনাথ, একটা 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 মেয়ে। এখন সে তার প্রিয়তমা, যাকে সে এক সময় ভালোবেসেছিল, তার কথা হঠাৎ মনে পড়েছে। বেশি মদ গিলে নিয়েছে তো সব কথাগুলো এখন মনে পড়ছে। কালীনাথ, ঘুম পাচ্ছে, ঘুমাবেন চাটুর্যমশাই? আপনি ঘুমান। কালীনাথ বলছে আপনি ঘুমান। আসলে কালীনাথ কালীনাথ কিন্তু গল্পের সাথে মিশছে না। কালীনাথ শুধু চাচ্ছে, কালীনাথ এত উচ্চ আকাঙ্ক্ষা, মানে এত ভালো চাই রজনী বাবুর, যে রজনী বাবু কোনো মতো করে যদি ঘুমাতে পারি তাহলে রজনী বাবু ঠিক শান্ত হয়ে যাবেন। ওই জন্য কালীনাথ তার কথাটা ধরছে না। নাটকের ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় ক্যারেক্টারটা তার কথাটা ধরে, কিন্তু এখানে তার চরিত্রটা ধরা হচ্ছে না। রজনী বাবু, তখন আমার বয়স বেশি নয়, সবে এই লাইনে এসেছি, সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গরনের, উঠতি বয়স আমার। আর মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোরপ্যাচ নাই, সব ভালো তার। কিন্তু লম্বা ড্যাশ। তখন আমার বয়স বেশি নাই, এই তো থিয়েটারের জাস্ট লাইন, পুলিশের চাকরি ছেড়েছিলাম, থিয়েটারের লাইনে আসলাম, কি সুন্দর অ্যাক্টিং করতে পারতাম। মাইরি এ না হলো অ্যাক্টিং, সুন্দর সুন্দর অ্যাক্টিং করতাম। এমন সময় আমার থিয়েটারের সেই অ্যাক্টিং দেখে একটা
একটা মেয়ে আমার প্রেমে পড়েছিল। বিশ্বাস করো, সে খুব বড় লোকের মেয়ে, তার বাবার অনেক টাকা পয়সা সম্পত্তি ছিল। শুধু বড় লোকের মেয়ে নয়, মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর চেহারা, ছিপছিপে গড়নে, উঠতি বয়স তো, মানে ভালো বয়স, একটা যে বয়সে প্রেম করার আদর্শ বয়স ছিল তার। আর মনটা, মনটা তো অসম্ভব ভালো মেয়েটার, মনে কোনো ঘরপেচ নাই, সব ছিল তার ভালো। কিন্তু দিয়ে একটা লম্বা ড্যাশ, যে কোনো লেখনী এটা বড় বৈশিষ্ট্য, লম্বা কিন্তুর পরে লম্বা ড্যাশ, মানে দিস ইজ ভেরি ডিফিকাল্ট। তারপরের লাইনটা হয়তো খুবই প্রতিকূলতার মধ্যে বয়ে যাবে, খুবই সমস্যার মধ্যে আসবে। কি কি সমস্যার মধ্যে আসবে আমরা দেখব। কিন্তু কিন্তু ওরই মধ্যে কেন যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকালে পশ্চিম আকাশের সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সে আগুন কালীনাথ। সে কি আশ্চর্য মেয়ে, কেমন কেমন করে বোঝাবো তোমাকে জানো। তার ভিতরে যে আগুন ছিল, গরমকালে যেমন সারাদিন গরম হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলায়ও গরম করে, সন্ধ্যাবেলা তো ঠান্ডা হওয়া উচিত, সন্ধ্যাবেলাও খুব প্রচন্ড গরম করে, তার মনটা ছিল সেরকম। গরমের গরমের মানে যে দাবদাহ হয়, আগুন হয়, তার মনটা ছিল আগুন। লোকটা তো চেহারায় সুন্দর, লম্বা, ফর্সা, ছিপছিপ গরমে দারুণ ভালো, কিন্তু মনটা কেমন জানো কালীনাথ, মনটা ছিল আগুন, মনটা ছিল বিষাক্ত। যে মনে কারো কোনোদিন জায়গা থাকতে পারে না, সেই মেয়ের মনটা ছিল এরকম। আবার বলছে, তারিফে চলে আসছে, কালীনাথ সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বুঝাবো তোমাকে। এখনো তাই না, মনে রাখবে সবসময় যখন কেউ তার প্রিয়তমার ডিসক্রিপশন বা বর্ণনা করে, তার তখন সে কি করে, সে প্রত্যেকটা কথা বলতে চাই। আর শৈশবের ফেলে আসা কথাগুলো যখন বলবে, তখন প্রত্যেকটি কথা তোমার মনের মধ্যে গেঁথে যাবে, মনে হয় বলতে ইচ্ছা করবে। তো এখন সে আবার তার তারিফ বা প্রশংসা এখনো করছে, প্রশংসাগুলো শুনো, কি দারুণ ভাবে লেখক বা বলতে পারো আমাদের নাট্যকার লিখেছেন, দারুণ লাইনগুলো লিখেছে, একবার শুনি। এমন গভীর ও টানা টানা কালো চোখ, যে অন্ধকার রাত্রে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। যেই দিন আমি কোনোদিন দেখিনি, সেই দিনের আলোর মতো তার চেহারাটা পরিষ্কার, তার চেহারাটা এত সুন্দর, এত বলনে চলনে গড়নে রূপ রস সৌন্দর্যে সব জায়গায় সে উত্তীর্ণ, সব জায়গায় থেকে সে বেস্ট। কি অদ্ভুত হাসি তার, কি অমায়িক হাসি। লাইনগুলো পড়ছি, দেখ শুনে নেবে। কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল, মানে চুলগুলো সমুদ্রের মতো লম্বা লম্বা, তাই না। দাঁড়াও 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 দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমায়, কারণ তুমি বুঝবে না, আমি বুঝিয়ে বলি ওর চুলগুলো কত সুন্দর ছিল। কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত, কোন আমক শক্তিকে গতিকে সমস্ত পাহাড় থরথর করে উঠে, তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। জানো, যেভাবে বড় বড় পাহাড়গুলোকে কেটে একটা ছোট জলের ঝর্ণা বয়ে যায়, দুর্গম পাহাড়গুলোকে ধ্বংস করে বড় ভূমিকম্প চলে আসে, মানুষ যেমন একা হয়ে যায় পৃথিবীতে, অসম্ভব ভালো দেখতে লাগে সেই ওয়াটারফল বা জলপ্রপাতগুলো, ঠিক একইভাবে চেহারাটা ছিল সুন্দর, বা চুলগুলো ছিল সুন্দর। কার? আমার প্রিয়তমার, সেই ভালোবাসা নারীর, আমি যে নারীকে ভালোবাসতাম। তখন কি মনে হতো না, তখন কি মনে হতো না তোমার, এই ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায়, তো যাক, আমাকে উল্টো পাল্টো দিয়ে যদি জীবনের খেলা খেলতে চাই তো খেলুক। যেমন পাহাড়ে ঘুরতে গেলে যদি পাহাড়ের ঢেউগুলো দেখে মনে হয় যে এই পাহাড়ের ঢেউগুলোতে যদি আমি মরেও যাই তবুও দেখা করে আসবো, সেভাবে আমার মনে হয়েছিল যে এই মেয়েটা যদি আমার জীবন, মানে আমি সব কিছু করতে পারি আমার জীবনে, কার জন্য? সেই সুন্দরী বালিকাটির জন্য। সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন 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 এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আমি কালীনাথ, আমি ঠিক দেখতে পাচ্ছি সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, মনে হয় স্পষ্ট আমার সামনে এখনো সে দাঁড়িয়ে আছে, তাই না? জখমিওয়ালা প্যার ভুল নেই সকতা, ব্যাপারটা হয়ে গেছে এরকম। আরেকদিন আরেকদিন একদিন তাকে দেখে মনে হয়েছিল, এটা এটা এই লাইন থেকে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য না। একদিন একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে, সেই যে তার আমার দিকে সেই এরকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাব তবুও ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা। রজনী বাবু মরে যেতে পারে, কিন্তু সেই প্রিয়তমা নগরের সুদর্শন বালিকার ভালোবাসা কখনো ভুলতে পারেন না। ও শুধু আমাকে
আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু নয়। আমার নিজে থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে রেখে ঢেকে, সত্যি মিথ্যে কোনো কথা না। একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, আর ঘনিষ্ঠতা থেকে প্রেম। আমি শুধু একটা আলমগীরের মানে ঔরঙ্গজেব বা আলমগীর আছে না, ওর চরিত্রে একদিন অভিনয় করেছিলাম। মেয়েটা আমাকে দেখলো, যেচি আমার সাথে আলাপ করলো, আলোচনা করলো, গল্প করলো, গল্প থেকে একদিন ঘনিষ্ঠতা বাড়লো, ঘনিষ্ঠতা থেকে আমাদের দুজনের প্রেম শুরু হয়ে গেল। আমি কিছু বলিনি, দেখে ঢেকে সত্য মিথ্যা আমি কিছু বলিনি, ও নিজে থেকে আমাকে বলেছিল লাভ ইউ। আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের উপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেক দিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। এমনি করে আর কতদিন থাকবো আমরা, এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন, ঠিক আছে? বলছে অনেকদিন ধরে তো আমাদের গল্প হচ্ছে, রিলেশনে আছি, তো একটা কাজ করো, এখন আমরা কি করি, বিয়ে করি। চলো তোমার বাবাকে বিয়ে কথা বলে দাও। ধারকান মুভি দেখেছো তাই না? ঠিক আছে, বাবাকে বলো। আর বাবাকে বলতে গেলে তো তাই না, क्या है तुम्हारे पास, धन है, दौलत है, इज्जत है, शोहरत है, क्या है? मेरे पास माँ है, काम नहीं चलेगा। ঠিক আছে, রজনী বাবু তার প্রিয়তমা নারীকে বললো, চলো তোমার বাবাকে বলো যে আমরা কি করি, বিয়ে করি। এখানে আমি রজনী বাবুর প্রেমটাকে স্বচ্ছ প্রেম দেখতে পাচ্ছি, যে যে মেয়েটাকে সে ভালোবেসেছে সেই মেয়েটাকে সে বিয়ে করতে চাচ্ছে। তাই তো সে বলেছে তার প্রিয়তমাকে যে তুমি গিয়ে তোমার স্নেহপূর্ণ বাবাকে বলে দাও যে আমরা এখন বিয়ে করি, তাই না? কিছুদিন পর হয়তো রজনী বাবু বলবে ওই ধারকান মুভির গানের মতো, তাই না, तुम मुझे भूल जाओगे हो नहीं सकता, मैं तुझे भुला दूं मैं होने नहीं दूंगा। গলার স্বর ডুবে যায়। বিয়ে হয়েছে কি দেখো, রজনী বাবু একটু আসতে হয়ে গেল। ও কি বললো জানো, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব চ। আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করেছিলাম, কি যেন একটা বাজে হাসির বই, স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। আমাকে বলছে মেয়েটা, জানো, ঠিক আছে তোমাকে বিয়ে করবো আমি, তুমি অভিনয় করতে ছেড়ে দাও, তাই না, নাটক করিও না, কারণ নাটকওয়ালাকে লোক জোকার বলে, তুমি সেই নাটক করো না। কালীনাথ আমি নাটক ছেড়ে দেবো কালীনাথ, কারণ আমি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলাম এটার জন্য, এটা আমার নেশা, এটা আমার পেশা কালীনাথ, এটার জন্য ছেড়ে দেবো কেন? কারণ ওর বাপের কথা মানতে হবে, ওর বাপ যে বড় লোক, মেয়েটার কথা মানতে হবে, মেয়েটা যে সুন্দরী, এই জন্য মানতে হবে। না কালীনাথ, না নইব না কালীনাথ, না আমি থিয়েটার করতে ছাড়তে পারি না। সেদিন প্রথম সে বুঝতে পারলো জীবন কাকে বলে, তাই না? ওই জন্য আমি বারবার বলি যে সত্যি আমরা কেউ জানি না এখন জীবন কাকে বলে। জীবনে একদিন আসবে, মরার আগে তুই বুঝে যাবে যে জীবন কাকে বলে। সেদিন রজনী বাবু বুঝতে পেরেছিল জীবন কাকে বলে। সে বলল, সেই রাত্রে জীবনে প্রথম মুখ্যম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভারকি মোসাবের কাজ যাতাই। সেদিন প্রথম বুঝলাম আমি যে নাট্যাভিনয় একটি লোকগুলো বলে না তোমরা নাটক করছো, তোমরা অভিনেতা, তোমরা একটা পবিত্র কাজ করছো। বিশ্বাস করো, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। যারা এটা বলে, তারা, লেখক 2 বার গাধা বলেছে, আমি 3 বার বলি, প্রত্যেকবার, আগে গতবারও বলেছিলাম, তারা সব গাধা। এটা ভুল যে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এটা ভুল না। যারা নাটকওয়ালা তারা আমাদের চাকর ভাবে, তারা ভাবে যে আমাদের হাসির খোরাক আমরা। ওরা আসবে সারাদিন খেটে খুঁটে, যেখানে সেখানে মারামারি করে খেটে খুঁটে তারা আসে রাত্রে এসে আমরা তাদের হাসি দেখালাম। এটাই হলো আমাদের কাজ। আমাদের শিল্পটা পবিত্র শিল্প নয়, যে কেউ রিলেট করতে পারে। এটা কে বলছে? রজনী বাবু বলছে। আর সেদিনই বুঝলাম পাবলিকের আসল চরিত্রটা কি, পাবলিকের ক্যারেক্টার কি, লোকেরা কি ভাবে, সেদিন আসল আমি বুঝতে পেরেছিলাম। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল সার্টিফিকেটে লেখা নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথায় আমি বিশ্বাস রাখি না, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। সেদিন থেকে আমি এইসব যে মেডেল পেয়েছি, এত সার্টিফিকেট পেয়েছি, আর লোকেরা বলছে যে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এগুলোকে আমি কি করি না, বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবৎ হাততালি দিবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক,
কিন্তু যে তুমি স্টেজে থেকে নামলে তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকলি নবিশ, একটা অস্পর্শ ভার, তাই না? যতক্ষণ তুমি থিয়েটার আছো ততক্ষণে তোমার দাম। তারপরে কেউ বলবে তো এদের অ্যাক্টিং করে, তোমাকে কেউ দাম দিবে না। কিন্তু তার মানে এটা না, তা বলে কি তোমার সঙ্গে আলাপ করবে না, চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নইলে বাইরে জাহির করবেন কি করে, ও অমুক আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। তার মানে কি কথা বলবে না পাবলিক? হ্যাঁ বলবে, আমাকে দেখা হলে আমার সাথে সেলফি নিবে, কথা বলবে। কেন সেলফি নিবে বলো তো? কারণ একটাই, যে সেলফি নিলে তাও তার বন্ধুদের বলতে পারবে, জানো ওর সাথে আমার সেলফি আছে, ওর সাথে আমার খুব খাতির, মানে শাহরুখ খানের সাথে আমার সেলফি, আমার খুব খাতির ওর সাথে, ও তো আমাদের ঘরেই থাকে। ঠিক আছে, এটা লোককে বলার জন্য, মানে ও ও নিজেকে লোকের কাছে জাহির করার জন্য আমাদের কাছে সেলফি নেয়, কিন্তু আমাদের খোঁজ খবর কেউ রাখে না। সব ঠিক, সব ঠিক আছে এগুলো, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দরের আমি কাউকে বিশ্বাস করি না। তোমার সাথে ছবি নিবে তারা, তোমাকে চা খাওয়াবে, সিগারেট খাওয়াবে, কিন্তু তার বোনের সাথে অথবা তার কেউ আপনজনের সাথে তোমার কি দেবে না? বিয়ে দেবে না। কারণ তুমি একজন থিয়েটারওয়ালা, তুমি একজন নকলি নবিশ, তুমি অ্যাক্টিং করে খাও, তোমার কোনো ভাত নাই, তোমার কোনো সম্মান নাই, তোমার সঙ্গে তার মেয়ের বা বোনের বিয়ে দিতে পারে না। ওই জন্য আমি তাদেরকে খদ্দের ভাবি। খদ্দের মানে কাস্টমার, খদ্দের মানে কি? আমি কাস্টমার ভাবি, পাবলিকদের কি ভাবি? কাস্টমার ভাবি। ঠিক আছে, আমি কাউকে বিশ্বাস করি না। কালীনাথ আবার বলছে, পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে, চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে। ছাড়ুন না, ভুলে যান ফেলে আসা দিনগুলোর কথা, মন খারাপ করেন না, আমি আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। রজনী বাবু বলছে, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রটার নাম বলিটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে। ঠিক আছে, ওই যে থিয়েটারে দেখে আমার প্রেমে পড়েছিল, ঠিক আছে, তার তার বাবা তার সঙ্গে আমাকে বিয়ে দেবেন না। সেদিনে আমি বুঝতে পারলাম যে নাট্যাভিনয়, থিয়েটারে প্রেমে পড়া, এগুলো জাস্ট খালি জোকস, এগুলো ভালো লাগা ছাড়া আর কিছু নেই মানুষের, এগুলো কেউ আমাকে পাত্তা দেয় না। তারপর আমি আর খোঁজ রাখিনি মেয়েটা কি হলো, কোথায় গেল, কিভাবে গেল, তাই না? তাই না? এ তো আবার ধারকান মুভির আমাদের সুনীল শেট্টি নয়, তাই না, যে পরবর্তী 500 করোড় ইনকাম করে চলে আসবে আর বলবে, তাও পাবে না, এখন সে তার কারো হয়ে গেছে মনে হয়। বুঝা যাচ্ছে কিছু? আমার আর কিছু ভালো লাগতো না, এটাই বাস্তব, তাই না? যাকে এত শতগুণে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে যাবার পর আমার আর পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না। ভবিষ্যতের চিন্তা সব চিন্তা, আমার যে একটা ব্রিলিয়ান্ট ফিউচার ছিল, কি করব সেই চিন্তাও আমার নয়, মানে এক প্রকার এখন ডিপ্রেশনের দিকে যাচ্ছে, ডিপ্রেশন। সব বাছাই ফাছাই মাথা উঠে গেল, আবল তাবল সব পাঠ করতে লাগলাম, সেসব যা তা করতে লাগলাম আমি এখন। যে নাটক যে করতাম, নাটকগুলো ভালো করতাম না, যা ইচ্ছা তাই করতাম, আবল তাবল বকতাম, ভাট বকতাম। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এসব দেখে টেকে নাকি দেশের ছোড়াগুলো গল্লায় যাচ্ছে। আর হ্যাঁ, বড় বড় লোকগুলো, মহান মহান লোকগুলো বলছে কি বলতো, এই যে মাথা খেয়েছে, কেউ মেয়ের প্রেমে পড়বে না, মেয়ের প্রেমে পড়লে কি হবে, মাথা কি হয়ে যাবে, গোল হয়ে যাবে। এই ছকরাগুলো, দেশের বেশিরভাগ ছকরাগুলো এবার মেয়ের প্রেমে পড়ে কি হয়ে যায়, মানে শেষ হয়ে যায় জীবনটা। এটাকে মনে মনে অনুভব করলো রজনী বাবু। তবে যে স্টেজ নেমেছি তখন ওইসব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন, বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, ধুত্তুর নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়ল, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝাবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটার দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারে কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। তারপর অনেক, মেয়েটা ছেড়ে যাওয়ার পর অনেক দিন কেটে গেল, অনেক দিন কেটে যাওয়ার পর আমি আবল তাবল যা তা সিন করতে লাগলাম, আমার ট্যালেন্ট নষ্ট হলো, লোকগুলো আবার তারিফও করলো, কিন্তু আস্তে আস্তে গলার কাজ নষ্ট হয়ে গেল। আজ আমি এই জিনিসগুলো বুঝতে পারলাম যে রজনী বাবু আর বেশি দিন বাঁচবেন না, আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেন, আপনার আর এই পৃথিবীতে বেশি সময় নেই। পিছনের দিকে তাকিয়ে দেখি, অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমার জীবনের 68টা বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে, আর এক কপা এগুলোই শশার চিতার আঁচ লাগবে, প্রায় ঝলসে দেবে আমাকে।
রজনী বলছে যে আর সময় নাই, আর কিছুদিন পর আর কিছুদিন পর যখন চিতার আগুন লাগবে আমি কি হয়ে যাব, শেষ হয়ে যাব, আমি শ্মশানে চলে যাব, আমার মৃত্যুর করুণ সংবাদ চলে আসবে, জীবনের সেই 45টা বছর, জীবনের সেই 68টা বছর এক এক করে আমি দাফন করলাম। রজনী রজনী তোমার প্রতিভা আর নেই। কালীনাথ আবার বলছে পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, পুরোনো দিনের কথা ভুলে যান, আপনি চুপ করে বসুন এখানে, আর কিছু ভাববেন না, ভগবান আছেন চাটুর্য মশাই, অদৃষ্ট তো মানেন আপনি। রামব্রেজ রামব্রেজ পুরোনো দিনের কথা ভুলে যান, আপনি তো ভাগ্যকে মানেন না, সব ঠিক হয়ে যাবে, তাই না, একদিন সব ঠিক হয়ে যাবে। চেঁচিয়ে চেঁচিয়ে সে কাকে ডাকছে, রামব্রিজকে ডাকছে। রজনী তার কথায় পাত্তা দিচ্ছে না। ধরো রজনী হঠাৎ জেগে, রজনী মনে হয় মানে জাগলো। রজনী এবার বলছে সেসব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা, কি সহজে একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল এই জায়গাটা। শুনো হে শুনো, তা বলি, দাঁড়াও একটু দম টেনে নি। আগে মনে আছে রিজিয়া নাটকের বক্তিয়ারের সিনটা, এই আগেকার দিনের কথাগুলো মনে আছে তোমার, যে কত সুন্দর করতে পারতাম, সব চরিত্রগুলোকে আমি ফুটিয়ে তুলতে পারতাম। চলো চলো একটা একটা নাটকের আমার সিন মনে পড়ছে, পড়ি তো, এটা মনে রাখবে। কোন নাটকের সিনটা তার মনে পড়েছিল? রিজিয়া নাটক। কোন নাটক? রিজিয়া নাটকের বক্তিয়ারের সিন। রিজিয়া নাটকের কিসের সিন? বক্তিয়ারের সিন। এটা তার মনে পড়ছিল, আমি বলে দিচ্ছি, একটু তোমরা শুনে নেবে একটু। শাহজাদি এই নাটকে ধর তাকে কালীনাথ সাহায্য করবে কথা বলার সময়। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্গ হতে ছুটে যায়, সিংহ শিশু শনে করিবার মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র কিরণক্তার, জীবনে ভয় দেখাও সামগ্রী, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। ঠিক আছে, এটা একটা ছিল বক্তিয়ারের নাটকের সিন। বক্তিয়ারের নাটকের কি সিন এটা তিনি বললেন। খুব খারাপ হচ্ছে না, কি বলো? রজনী বলছে এই যে বললাম কথাগুলো, এগুলো খারাপ হচ্ছে না, আগের মতো নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? সেই যে ডিএল দ্বিজনন্দন লাল রায়ের, ডিএল মানে দ্বিজনন্দন লাল রায়, ঠিক আছে, দ্বিজনন্দন লাল রায়ের, সরি ডিএল রায়ের শাহজাহান নাটকের ঔরঙ্গজীব আর মোহাম্মদের সিনটা, এখানে ঔরঙ্গজীব আছে তো জীব বলবো আমরা। এই যে ঔরঙ্গজেব আর মোহাম্মদের একটা সিনের কথা এখানে বলা হচ্ছে, একটু বলে দিই, নিচেরটা তোমরা নিজে বুঝতে পারবে। যে আমরা এখানে ইতিহাস আছে একটু। সম্রাট হয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব, যাকে আমরা আলমগীর জানি। সে ঔরঙ্গজেব যখন সম্রাট হয় তখন সে তার বাবাকে বন্দি করে রেখেছিল। শাহজাহান ছিল তার বাবার নাম, তার বাবাকে কি করে রেখেছিল? বন্দি করে রেখেছিল। তার যে ভাইগুলো ছিল মুরাদ, সুজা, ঠিক আছে, তার সব ভাইগুলোকে সে হত্যা করেছিল। ঠিক আছে, হত্যা করার পর তার বাবাকে কি করেছিল? বন্দি করে রেখে সে নিজেকে দিল্লির সম্রাট ঘোষণা করেছিল, মুঘল সম্রাট ঘোষণা করেছিল ঔরঙ্গজেব। আর এই ঘটনাটা যখন ঔরঙ্গজেবের ছেলে মোহাম্মদ, ঔরঙ্গজেবের ছেলের নাম কি? মোহাম্মদের কানে যায় এই ঘটনাটা, তখন সে তার বাবাকে সন্দেহ করে, ঔরঙ্গজেবকে বলছে কেমন বাবা, তুমি আমার দাদুকে, আমার চাচাদের, ঠিক আছে, এভাবে মেরে দিয়ে তুমি সিংহাসন দখল করেছো, এটা তোমার ভুল হয়েছে। তখন এই দৃশ্যটাই একবার নাটকের চরিত্রে যখন তার যুবককাল ছিল, এই চরিত্রটাই তুলে মানে ভালো করে করতে পারতো কে? আমাদের রজনী বাবু। সেই চরিত্রটা এখন এখানে আমাদের বলবে। শাহজাহান নাটরে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথমে ঔরঙ্গজেব একা, বড় ভয়ঙ্কর এ যোগ, শাহনওয়াজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করেছি এই মোহাম্মদকে, তার চেহারা কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বেপন করে দিয়েছে। জাহানারা কি এই যে মোহাম্মদ, কামন কুইক, মোহাম্মদের কাজটা দাও তো, মোহাম্মদের কাজটা, ঠিক আছে, মানে মোহাম্মদের কাজটা বলতে এখানে বলছে মোহাম্মদ কোন লাইনটা বলবে সেটা বলো তো, আমি বলছি। এটা জিনিসটা বোঝা গেছে? একেবারে বুঝাই দিলাম, আগে ধরতে সুবিধা হবে। এবার বলো, পিতা আমায় ডেকেছিলেন। পিতা বলতে এখানে তোমরা খালি এটুকু মনে রাখো যে মোহাম্মদ ধরো ঔরঙ্গজেবকে বলছে, ঠিক আছে, এখানে তাদের অভিনয়টা করছে। হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে, মীর জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। জি আজ্ঞা পিতা, যে আজ্ঞা পিতা মানে মানবো আদেশ। আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞায় যথেষ্ট, তবে আমার একটা আর্জি আছে পিতা, মানে আমার একটা কথা বলার আছে পিতা। এটা এখানে কালীনাথ বলছে, কিন্তু মূল নাটকে ধরো কে কাকে এই কথাটা বলেছিল? মোহাম্মদ কাকে বলেছিল? ঔরঙ্গজেবকে। কি চুপ করে রইলে যে, বলো পুত্র, কি বলার আছে বলো। কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এই সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না, অধ্যতা মার্জনা করবেন। অনেকদিন ধরে কথাটা বলতে চাচ্ছি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে, যদি কোনো ভুল বলে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। তার বাবাকে বলছেন, বলো পিতা, সম্রাট শাহজাহান কি বন্দি? বাবা, শাহজাহান কি বন্দি আছে, মানে তার দাদু কি বন্দি আছে? না,
কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? যদি বন্দি নাই তাহলে তো একটা প্রাসাদে, জানো তো শাহজাহানকে অন্য একটা প্রাসাদে ঘরে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে সে বাইরের দৃশ্যগুলো দেখতো, তাজমহল দেখতো। সেরূপ প্রয়োজন হয়েছে, তার বাবা বলছে ওকে দরকার ছিল বলে এরকমটা করেছি। আর ছোট কাকা কে, মুরাদ, হ্যাঁ, তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন? মুরাদকে কেন বন্দি করে রেখেছেন? মুরাদকে হত্যা করেছিল, আগে বন্দি করেছিল। হ্যাঁ, আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে বলছে আপনি এখানে সিংহাসন বসে গেছেন, এখন তো এটা সিংহাসন কার? এটা তো শাহজাহানের, এখানে কেন বসেছেন? হ্যাঁ পুত্র, কালনাথ পিতা, পুত্র রাজনীতি বড় কূট, এই বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। ঠিক আছে, যে ঠিক আছে তোমাকে কিছু বলতে হবে না, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো না, রাজনীতি বড় কূটনীতি, ঠিক আছে, এগুলো তুমি বুঝতে পারো না। কেন হয়েছে, কেন হয়েছে, আমি যেটা বলছি তুমি সেটা করো। বাবাকে কেন বন্দি করেছে, কাকে কেন বন্দি করেছে, সেটা আমাকে জিজ্ঞেস করো না। কালীনাথ পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে সেই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। মুখের উপরে বলে দিয়েছে পিতা মোহাম্মদ। এখানে কালীনাথ বলছে যে বাবা, ধর্মের নাম করে যদি বাবাকে বন্দি করে রাখা হয়, আর বিভিন্ন কারণ দেখিয়ে যদি কাকাগুলোকে বন্দি করে রাখা হয়, আর এই বন্দি করে রেখে ধর্মের নামে যদি কাটাকাটি করার পর কেউ রাজনীতির গদি লাভ করে, এটাকে যদি তুমি রাজনীতি বলো বাবা, তাহলে সেই রাজনীতি আমি করতে রাজি নয়, সে রাজনীতি আমার জন্য না। মুখের উপরে বলেছে কথাটা। রজনী বলছে আবার আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না। আচ্ছা, তুমি আমাকে আরেকটা জায়গায় মনে করিয়ে দাও তো, ওই পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা, যে কোনো জায়গা তুমি আমাকে কি করে দাও, মনে করে দাও। আমি যে কোনো জায়গা থেকে এখন কি করতে তোমাকে শোনাচ্ছি। এটা কালীনাথকে বলছে। ধরো ধরো শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের সেই ভয়ানক চিন্তা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছে, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা, ভাবছেন যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। উফ, কি অন্ধকার, কে দায়ী আমি, এ বিচার ও কি শব্দ নাকি বাতাসের শব্দ? এ কি, কোনো মতে এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দায় ঢুলে পড়ছি কিন্তু নিদ্রা আসে না। একদিন ঔরঙ্গজেবেরও মনে হয়েছিল ওই একটা নাটকে, যে ঔরঙ্গজেব মনে মনে ভাবছে আরে ধর্মের নামে আবার পিতাকে বন্দি করলাম, ভাইদের মারলাম, এটা কি ভালো হলো? এটা কখনো অনুশোচনা করে না নিজে নিজে? ভুলটাও রাজা হলে কি হবে, তার নিজেও একদিন কি হয়েছিল, অনুশোচনা হয়েছিল। এই নাটকের এই সিনটা আমাকে মনে করে দাও তো, এই সিনটা আমি কি করতে পারি, বলতে পারি। ও কি, আবার সে দারা ছিন্ন শির, তার ভাই দারাকে সে কি করেছিল, তার মাথাটা কেটে বাদ দিয়েছিল। সেটা যখন সে ভাবে ঔরঙ্গজেব, তখন তার কি হয়, ভয় হয়। সুজার রক্তাক্ত দেহ সুজাকে মেরেছিল, মুরাদের কবন্ধ, মুরাদ, সুজা, দারা তার ভাইগুলোকে সে মেরেছিল, সেই অনুশোচনা করছে কে এখন, আমাদের ঔরঙ্গজেব। ধরো এইটা লাইন বলবো, জ্যোতির্ময়ী ধূম শিকার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দায় এসে দেখে যে যাও, চলে যাও, মুরাদের কবন্ধ আমায় ডাকছে, দাদার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে, সুজা হাসছে, একই সব। উফ, তালি দিয়ে জোরে জোরে হেসে ওঠে, নিজে নিজে হাততালি দিয়ে হা 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 জোরে জোরে হাসতেছে এখন রজনী বাবু। সাব্বাস সাব্বাস। এখন বয়সগুলো কোন চুলায় গেছে দাঁড়িয়ে আছে হে, এখন বয়সগুলো কোন চুলায় গিয়ে দাঁড়িয়ে আছে হে, মানে বয়সগুলো যে কোন উনুনের চুলায় চলে গেছে, বয়স আমার কি হয়ে গেল, শেষ। কথায় গেল ৬৮টা বছরের শোক, কথায় চিতার আঁচটা, আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। এই লাইনটা থেকে পরীক্ষা আসা সম্ভাবনা খুব। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি এসে যায়? এ তো জীবনের সত্য কালীনাথ। আমার একটিং তোমার 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 ভালো লেগেছে না? না, সত্যি ভালো লেগেছে না? বলছে কালীনাথ লাস্ট একটা সুন্দর কথা বলছে, জীবন কাকে বলে জানো? রজনী বলছে কালীনাথ, জীবন কাকে বলে জানো? আমার শরীরে যতদিন রক্ত থাকবে ততদিন আমার ট্যালেন্ট থাকবে। যুবক বয়সে যে ট্যালেন্ট ছিল আমার, ঠিক আছে, বুদ্ধি ছিল, বয়সটা বুড়ো হয়ে গেলেও লোকের ভিতরে সেই প্রতিভাটা থেকে যায়। ঠিক আছে, একবার যে বুদ্ধিমান হয়ে ওঠে ছোটবেলায়, বয়স বেড়ে গেলেও তার, আমরা তো মনে করি তার বুদ্ধিটা আরো প্রখর হয়, সে আরো ভালো ডিসিশন দিতে পারে। ওই জন্য বলছে প্রতিভা বা ট্যালেন্ট কখনো কি হয় না, ধ্বংস হয়ে যায় না। হ্যাঁ, লোকটা মরে যেতে পারে, কিন্তু লোকটা যে ট্যালেন্ট ছেড়ে গেছে, পৃথিবীতে অবদান ছেড়ে গিয়েছে, সেই অবদান কোনোদিন কি হতে পারে না, ধ্বংস হতে পারে না।
এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন, এটার নাম তো যৌবন। প্রতিভার নামই যৌবন, মনে রাখবে, প্রতিভার নামই শক্তি। আমার যে ট্যালেন্ট আছে, আমার যে বুদ্ধি আছে, সেই বুদ্ধি আমার শক্তি কালীনাথ। আমি আমি বুড়ো হয়ে গেলেও আমার বুদ্ধি এখনো আছে, আমার প্রতিভা, আমার ট্যালেন্ট এখনো কি হয়ে যায়নি, ক্ষয় হয়ে যায়নি। হ্যাঁ, আমি যে অ্যাক্টিং করলাম, এই অ্যাক্টিংটা তোমার ভালো লেগেছে তো? বলো বলো বলো, ভালো লেগেছে তো? জিজ্ঞেস করছি আবার, এই যে সুজা দ্বারা এই অ্যাক্টিং গুলো করলাম, ভালো লেগেছে তো? আমার আরো মনে আছে জানো, সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শুনো, জীবনের শেষ যুদ্ধযাত্রার আগে রাতে সুজার সেই কথাগুলো পেয়ারা বানুকে বলা। এখানে আরেকটা দৃশ্যের কথা সে বলছে, যে সুজা যখন যুদ্ধ করতে যাচ্ছিল, সুজা, ঠিক আছে, সে তার সুন্দর নারী, মানে তার বউ পেয়ারা বানু, কি নাম ছিল, পেয়ারা বানুকে সে কিছু কথা বলেছিল। আজ সে যুদ্ধ করতে যাবে সুজা, ঠিক আছে, সুজাকে, ঔরঙ্গজেবের ছেলে, সরি ঔরঙ্গজেবের ভাই, ঔরঙ্গজেবের কে ভাই, সুজা যুদ্ধ করতে যাবে, তো সে তার যুদ্ধ করার আগে তার প্রিয়তমা স্ত্রীকে কিছু বলে যাচ্ছে, কারণ যুদ্ধ করতে গেলে তো কি হয়, মরে যাবে লোকটা, ঠিক আছে, বা মরেও যেতে পারে, যুদ্ধ যদি করতে যায় তাহলে লোকটা নাও ফিরে আসতে পারে, তাই না? ওই জন্য সুজা তথা ঔরঙ্গজেবের ভাই তার প্রিয়তমা নারীকে, পেয়ারা বানুকে কিছু কথা বলেছিল। সেই কথাগুলো সে বলছে, কি বলেছিল দেখো, আজ তবে হাসো, কথা কও, গাও যা দিয়ে আমাকে এতদিন ছিয়ে দিতে, ঘরে বসে থাকতে, একবার শেষবার দেখে নি, শুনে নি তোমার বাণী, তোমার বিনাটি পড়ো, গাও, স্বর্গে মর্তে নেমে আসো, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও, তোমার সৌন্দর্য একবারে অন্ধকারে ধাঁধিয়ে দাও দেখি, তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে রেখো, বসো, আমি আমার অস্ত্ররোহীদের বলে আসি, আজ সারা রাত ঘুমাবো না, বাই। ঠিক আছে, তার তার প্রিয়তমা স্ত্রীকে বলছে, তুমি শোনাও, তুমি গান গাও, স্বর্গ মর্ত যা কিছু আছে, যত সুন্দর তুমি পড়তে পারো আজ পড়ে নাও, যত বিনা গাইতে পারো তুমি গিয়ে থাকো, কারণ আমি কাল থেকে যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে ফিরতে পারবো কিনা জানি না, আমি আমার ঘোড়াগুলোকে রেডি করছি যুদ্ধে যাওয়ার জন্য, হে আমার প্রিয়তমা পেয়ারা বানু, তুমি আমাকে আজ 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 সারা রাত আমরা ঘুমাবো না, আজ সারা রাত আমরা আনন্দ করব, কথা বলবো, অনেক কথা, অনেক অনেক কথা। ভালো লেগেছে না আমার সেই অ্যাক্টিংটা? কালীনাথ, রজনী বাবু বলছে। তখন বাইরে থেকে একটা দরজা খোলার একটা শব্দ আসছে, এরা বলছে কে? রজনী বলছে, কালীনাথ বলছে, এ নিশ্চয়ই রামব্রিজ, আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্য মশাই, ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, পুরনো দিনের মতো। কালীনাথ বলছে, আপনার ট্যালেন্ট এখনো মরেনি চাটুর্য মশাই, রজনী বাবু, আপনার ট্যালেন্ট এখনো মরেনি, আপনি সেই পুরনো দিনের মতোই আছেন। দরজার শব্দের দিকে চেঁচিয়ে, দরজার দিকে চেঁচিয়ে, ইধার, এ রামব্রিজ, সিধে স্টেট पर চলে आओ, চলে आओ। কালীনাথকে, বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এ তো জীবনের নিয়ম, আর তুমি কাঁদছো কালীনাথ, তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো এসো, দূর, কাঁদে নাকি? শিল্পকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে, হায়রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পে রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে, আর আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলে যাই। স্টেজ থেকে কে আসছে? রামব্রিজ, রামব্রিজকে স্টেজে আসতে বলল। তারপর আমরা দেখলাম এই কথাগুলো শুনে কালীনাথ কাঁদছিল, কালীনাথ তার আপন বন্ধু। তুমি কাঁদছো কালীনাথ, কালীনাথ তুমি কেঁদো না, তোমার চোখে জল ভালো না, মনে রেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। আমি যে কাজটা করি এই কাজটাকে আমি ভালোবেসেছি কালীনাথ, এই কাজকে আমি ভালোবেসেছি, আমার বার্ধক্য নেই, আমার একাকিত্ব নেই, আমার কোনো রোগ বালা কিছু নেই আমার, তাই না? আমার এই যে আমি বলেছিলাম তোমাকে যে আমার কেউ নেই, আমার ঘর নেই, বাড়ি নেই, সঙ্গী নেই, সাথী নেই, আপনজনা নেই, আমার কোনো প্রিয়তমা নেই, নগরের কোনো সুদর্শন বালিকা আমার ঘরের চোখাটে আমার জন্য দাঁড় করে থাকে না, আমার জন্য দাঁড়িয়ে থাকে না, আমার কেউ নেই। কিন্তু কালীনাথ, বিশ্বাস করো, এ আমার নেশা কালীনাথ, এ আমার পেশা, আমি থিয়েটারকে ভালোবাসি কালীনাথ,
বিশ্বাস করো আমি এখানেই জীবিত থাকবো, এই থিয়েটারের মধ্যে জীবিত থাকবো, আমার আর একাকিত্ব লাগে না। কালীনাথ, তুমি এই দুঃখের কথাগুলো শুনে কান্না করছো? না না, কান্না করো না কালীনাথ, কালীনাথ কান্না করো না, চলো চলো আমরা 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 বাড়ি যাই। কে বলছে এই কথা? যাবার আগে মজলিসি গল্পে রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি, হার কালীনাথ, তোমারও তো জীবনটা কালীনাথ, কি অসাধারণ একটা মানে জীবন তোমার কেটেছে কালীনাথ। আমরা তো থিয়েটারওয়ালা, লোকে তো আমাদের চিনল কালীনাথ, কিন্তু তুমি তো আজীবন প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমাদের লাইনগুলো ধুইয়ে দিতে কালীনাথ। তোমাকে তো কেউ চিনল না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে তোমাকে সাহায্য করে, তাদের নাম জীবনে কোনোদিন লিস্টে আসে না, ফ্রন্ট পৃষ্ঠায় আসে না, সেই মানুষগুলোকে তো চিনেই না কেউ। সেই মানুষগুলোর ভালোবাসা না পেলে কেউ কোনোদিন আগে যেতে পারে না। তুমি সেই মানুষ, তুমি প্রম্পটার হয়ে সারা জীবন অতিবাহিত করলে। আমরা তো তাও দু চার কথা বললে কেউ সেলফি নেয়, কেউ একটু তাকিয়ে, দেখা হয়ে গেলে লজ্জার কারণেই হোক জিজ্ঞাসা করে, একটু নমস্কার করে, খবর জিজ্ঞেস করে, চা সিগারেট খাবেন কিনা সেটা জিজ্ঞেস করে। কালীনাথ, তুমি তো আজীবন আজীবন প্রম্পটার হয়ে স্টেজের পিছনে থেকে জীবন অতিবাহিত করলে। কালীনাথ, তুমি কেঁদো না, কেঁদো না কালীনাথ, আমার প্রতিভা এখনো মরিনি। চলো চলো আমরা বাড়ি যাই, সেই মজলিসি গল্পের রাস্তা করে, অর্থাৎ মজলিস বানিয়ে আমরা যে গল্প করি সেই গল্পের রাস্তা করে মতো নির্বাসিত হোক। চলো চলো আমরা আমরা বাড়ি যাই। জীবনের মোক্ষম কথাটা এখন রজনী বলবে, কি তাই না? এই যে বলল নিজের কথা, কি না তাবৎ তাবৎ আমার জোর ছিল, ক্ষমতা ছিল, 4 ডাবল কাজ করতে পারতাম, এই কথাগুলো এখানে শেষ হচ্ছে। কি বলছে জানো? সত্যি কথা বলতে কি ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই, দিলদারের পাটটা মন্দ করি না, তাও আর ক বছর পর মানাবে না আমাকে, তাই না? বলছে সত্যি কথা বলতে বিশ্বাস করো, আমার সেই প্রতিভা ট্যালেন্ট বুদ্ধি কিছু নেই কালীনাথ, এই দিলদারের পাটটা ভালো করি আমি, লোকগুলো এটাই ফেমাস হয়ে গেছি, লোকগুলো এটাই আমাকে করে। এটা কত যন্ত্রণা নিয়ে একজন পুরুষ এই কথাটা বলতে পারে, তাই না? একজন পুরুষ যখন এই কথা বলে বুঝতে হবে। ওই জন্য কথার শুরুতেই প্রথম বলেছিলাম যে পুরুষ মানুষের অভিমান পৃথিবীর সব থেকে বড় অভিমান, তাই না? আমরা সচরাচর এটা জানি যে পুরুষ মানুষ আবেগী হয় না, পুরুষ মানুষের অভিমান হয় না। বিশ্বাস করো, পুরুষ মানুষের অভিমান বড়ই অভিমান। সে ত্যাগ করতে পারে তার মায়া মমতা, সে ত্যাগ করতে পারে তার প্রত্যেকটা অক্ষর জীবনের, যদি সে তার হৃদয় একবার বিদারক হয়ে ওঠে। তাই তাই এটা মানে উদাত্ত আহ্বান যে পুরুষ মানুষকে কেউ কষ্ট দিস না, ঠিক আছে? যাই হোক, তো এটা বলছে। এখন তার অথেলোর কথাগুলো মনে পড়ছে। যারা ইংলিশ অনার্স নিয়ে ভবিষ্যতে পড়বে তাদের বিখ্যাত একটা নাটক করতে হবে অথেলো। কি নাম? অথেলো। তো অথেলো কি করেছে বলতো? তাই অথেলো সেই রজনীর মতো ক্যারেক্টার, যে সারা জীবনে এত রাজ্য জয় করা, সারা জীবনে মানে অনেক কিছু করা, অনেক কিছু করার পর সে লাস্টে গিয়ে বুঝতে পারছে আসলে জীবন কিছু না, জীবন থেকে এগুলো সব বের করে দিয়ে সে প্রায়শ্চিত্ত করতে চাচ্ছে। অর্থাৎ তার যে পাপগুলো ছিল সেই পাপগুলোকে কি করতে চাচ্ছিল? সে ধুয়ে দিতে চাচ্ছিল, এবং ধুয়ে দিয়ে সে কি করতে চাচ্ছিল? জীবনকে মানে গুছিয়ে নিয়ে জীবনকে বিদায় দিতে চাচ্ছিল, বা জীবনকে আলবিদা দিতে চেয়েছিল। তো অথেলোর সেই লাইনগুলোর কথা মনে পড়ছে কার? রজনী বাবুর। তো চলো সেই অথেলোর লাইনগুলো কি আছে আমরা একটু পড়ি। জীবন সায়ন নিয়ে এসে সেই কথাগুলো যেমন অথেলো বলেছিল, এখন রজনী বাবুর সেই কথাগুলোর কথা এখন মনে পড়ছে। ঠিক আছে, আমি একটা কবিতার লাইন বলি আগে, তারপর এই লাইনগুলো বলছি। বলবো? অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা, ওই মেয়েটার জন্য, কালীনাথের রজনী বাবুর প্রিয়তমার জন্য বলছি। হ্যাঁ, অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা, আমি তাকে সব বলেছি তোমার গল্প ছাড়া। তাকে আমরা সব বলেছি না, প্রিয়তমা, হে প্রিয়তমা, হে নগরের সুদর্শনী বালিকা, হে রজনী বাবুর সুনয়নী, তোমাকে সব বলেছে রজনী বাবু, শুধুমাত্র তার নিজের গল্প ছাড়া। তাই রজনী বাবুকে ডেডিকেটেড করে একটা কবিতার লাইন। ওকে, এবার অথেলো কি বলেছিল? ও নাও ফরএভার, চিরকালের জন্য, ফেয়ারওয়েল মানে বিদায়, তাই না? আলবিদা, তোমরাও বিদায় হয়ে যাবে কিছুদিন পর, সেমিস্টার শেষের আগে। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুয়েল মাইন্ড। অথেলো বলছে আমি বিদায় দিচ্ছি আমার এই শান্ত মনকে, ফেয়ারওয়েল কন্টেন্ট, আমি বিদায় জানাচ্ছি আমার বিষয়বস্তুকে, অর্থাৎ আমি যা কিছু করেছি সবগুলোকে কি জানাচ্ছি? বিদায়, আলবিদা, সবগুলোকে বিদায় জানাচ্ছি। ফেয়ারওয়েল দ্য প্লাম্পড ট্রুপস, এই যে ট্রুপস গুলো, আর্মি সৈন্য দলগুলো যেগুলো আমি রেখেছিলাম, সেগুলোকে কি জানাচ্ছি? বলবি তোমরা, সেগুলোকে কি জানাচ্ছি?
অ্যান্ড দ্য বিগ ওয়ার্ডস, আর এই বড় যুদ্ধ যতগুলো আমি করেছি সবগুলোকে, দ্যাট মেক্স অ্যাম্বিশন ভার্চু, আমার যত উচ্চ আকাঙ্ক্ষা ছিল, বড় বড় লোভ ছিল, সেই উচ্চ আকাঙ্ক্ষাগুলোকে আমি পুণ্যে ভালো কাজে পরিণত করতে চাচ্ছি। ও ফেয়ারওয়েল, আর বাকি সবগুলোকে আমি বিদায় জানাচ্ছি। ফেয়ারওয়েল দ্য নিংস, সেই যে ঘোড়ার আওয়াজগুলো জানি আমি যুদ্ধ করতে যাইতাম, সেগুলোকে বিদায় জানাচ্ছি। অ্যান্ড দ্য শ্রিল ট্রাম্প, সেই তীক্ষ্ণ ধ্বনি, যুদ্ধক্ষেত্রে গাওয়া ধ্বনিগুলোকে আমি, দ্য স্পিড স্টারিং ড্রাম, আর বড় বড় বাদ্যযন্ত্র যেগুলো মনোবল জাগানোর জন্য কাজে লাগতো, সেগুলোকে আমি ধরো বিদায় জানাচ্ছি। অ্যান্ড দ্য এয়ার ফারসাইং ফাইভ, এবং সেই বাঁশি, হৃদয় বিদারক বাঁশি যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতাম, সেগুলোকে আমি, দ্য রয়্যাল ব্যানার, যতগুলো যুদ্ধ করেছি, যত পতাকা পেয়েছি, আমার পতাকা সব থেকে উপরে থাকতো। অ্যান্ড অল কোয়ালিটি, এবং সব কিছু পরিমাণ যা কিছু আছে সবগুলোকে আমি বিদায় জানাচ্ছি। প্রাইড, আমার অহংকার। পম্প, আমার সেই আড়ম্বর, রাজকীয়তা, যেভাবে আমি করেছিলাম আমার কাজগুলো। অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, আমার সেই ঘটনাগুলোকে। অফ গ্লোরিয়াস ওয়ার, এবং এই যে যুদ্ধক্ষেত্র গ্লোরিয়াস ওয়ার করেছিলাম, সেই সবগুলোকে বিদায় জানি। এখন আমি পাপ থেকে মুক্তি পেয়ে পুণ্যে যেতে চাচ্ছি। এটা লাস্ট সিন কথাগুলো বলেছিল, কে বলেছিল? অথেলো বলেছিল, এটা রজনী বলছে। কালীনাথ বলছে বিদায়, কালীনাথ বলছে আমি বলছি রজনী চাটুর্য মরবে না, কিছুতেই না। আমি বলেছি রজনী বাবু আপনি মরবেন না, মরেও যদি মরে যান তবু আপনি কি থাকবেন? অমর থাকবেন। রজনী, কিংবা ধরো রজনী বাবুর আরো একটা লাইন মনে পড়ছে, ম্যাকবেথের লাইন। এটা কিসের লাইন? ম্যাকবেথ বলছে, লাইফস বাট ওয়াকিং শ্যাডো, জীবন কিছু না, জীবন একটা ওয়াকিং শ্যাডো, রাস্তায় হাঁটা ছায়ার মতো। মানে জীবনের সাথে কার যুক্ত আছে? ছায়ার যুক্ত আছে। মানে আলো থাকলে যেমন অন্ধকার হয়, সুখ থাকলে যেমন দুঃখ হয়, জীবন হলো দুঃখেরই অপর নাম। এ পর প্লেয়ার, জীবন হলো একটা নাটক। প্লে মানে কি? প্লেয়ার মানে যে নাটক করি, তাহলে জীবন হলো একটা মানে বলা হয় না, হৃদয় বিদারক একটা নাটকের মতো, অভিনেতার মতো জীবনটাই। যেহেতু রজনী বাবু নিজে একজন অভিনেতা ছিলেন, তাই না? অভিনেতার জীবন যেহেতু রিয়েল হয় না, তাই না? মানুষকে হাসির খোরাক জোগানোর জন্য তারা শুধু অভিনয়টা করে। দ্য স্টার্স অ্যান্ড দ্য ফেটস ইজ আওয়ার আপন দ্য স্টেজ, সেই অহংকার এবং ক্ষয়, জীবনের এক একটা স্টেজে ধাপে অহংকার এবং ক্ষয় চলে আসে এবং জীবনটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। অ্যান্ড দেয়ার ইজ হার্ড নো মোর, আর তোমাকে শোনার মতো আর কেউ থাকে না। তুমি মরে যাচ্ছ, নো মোর, তুমি পৃথিবীতে নাই, তোমাকে শোনার মতো কেউ নাই। একেবারে নৈপথ্যে নাটক শেষ হওয়ার হবে এরকম লাস্টের দিক থেকে একটা আওয়াজ আসছে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে একটা আওয়াজ আসছে। সেটা হচ্ছে রিচার্ড দ্য থার্ড নামে থেকে, রিচার্ড দ্য থার্ড থেকে এই নাটকের ভার্সনটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এই লাইনটা, এই লাইনে কি ছিল? যে রাজা ছিলেন, রাজার ঘোড়াটার জন্য, মানে রাজা ঘোড়া আসেনি, সেই ঘোড়াটার কারণে রাজা কি হয়েছিল, সেই যুদ্ধটা ধরো হেরে গিয়েছিল। এরকম একটা বড় কাহিনী আছে, বলছি না। মানে রাজা বলতে চেয়েছিল আজ যদি আমার কাছে সেই ঘোড়াটা থাকতো, তাহলে পুরা কিংডমটা, আমার সেই পুরা রাজ্যটা কার হয়ে যেত? আমার হয়ে যেত। কিন্তু আমার কাছে কি নাই? সেই ঘোড়াটা নেই। বোঝা গেল ব্যাপারটা? মানে রজনী বাবু চালাকি করে এখানে বলতে যাচ্ছেন, আজ যদি সেই মেয়েটা থাকতো, সেই প্রিয়তমা থাকতো, তাহলে আমার জীবনে সব কিছুই থাকতো। আমার ঘর থাকতো, সঙ্গী সাথী, ছেলে মেয়ে, পরিবার, লোক, আপনজনা, সব কিছু থাকতো, তাই না? কিন্তু এখানে কি বলে যে সেই নাই। এখানে আমার একটা হেলাল হাফিজের কবিতা মনে পড়ছে, বলবো? বলছি, এই কবিতাটা পড়ে শেষ করছি, আর এই লাইনটার সঙ্গে এটা বুঝতে পারবে। সে বলেছিল একটা কবিতায় তার প্রিয়তমার উদ্দেশ্যে, আমি না হয় ভালোবেসে ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, সাত দুপুরের নির্জনতা খুন করেছি। এক মানবী কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। এ হর্স, এ হর্স, মাই কিংডম ফর এ হর্স, একটা ঘোড়া, একটা ঘোড়া, আর এই রাজ্যটা হলো, যদি এই ঘোড়াটা থাকতো তাহলে সেই রাজ্যটাই হলো একটা ঘোড়া। থ্যাংক ইউ সো ভেরি মাচ, এতটা ধৈর্য সহকারে সকলে শোনার জন্য থ্যাংক ইউ। লাভ ইউ অনলাইন, লাভ ইউ অফলাইন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। লাভ ইউ রজনীকান্ত। থ্যাংক ইউ।